রাজার হালে ফিরছে এস আলম। 2.25 লক্ষ কোটি টাকা লুট করা এস আলম মাত্র 2600 কোটি টাকার বিনিময়ে বুঝে নিবেন তার দখল করা ব্যাংকগুলো। সদ্য পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন 2026-এর একটি বিশেষ আইনি ধারার সুযোগ কাজে লাগিয়ে দেশের আর্থিক খাতের অন্যতম আলোচিত ও বিতর্কিত নাম এস আলম গ্রুপ ফের তাদের পুরনো সাম্রাজ্যে ফেরার প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের মতে নতুন এই আইনের ফাঁক গলে রুগ্ন ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এক অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে সাবেক মালিকদের সামনে। কিভাবে হচ্ছে এই কারসাজি? নতুন আইনের 18 ক ধারায় বলা হয়েছে, একীভূত ব্যাংকগুলোর সাবেক মালিকরা সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া অর্থের মাত্র 7.5% অগ্রিম পরিশোধ করেই মালিকানা ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন। সহজ অঙ্কে 2.25 লক্ষ কোটি টাকা লুট করা এস আলম গ্রুপ সরকারের দেওয়া প্রায় 35,000 কোটি টাকার মাত্র 7.5%, অর্থাৎ মাত্র 2600 কোটি টাকা দিয়েই তাদের হারানো সাম্রাজ্য ফিরে পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইসলামী ব্যাংক সহ কয়েকটা ব্যাংক এস আলমের হাতে তুলে দিয়েছে এই সরকার। আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাংক খাতকে ফোকলা করে দিয়েছিল এস আলম। হাজার হাজার কোটি টাকা সে সিঙ্গাপুর পাচার করে নিয়ে গেছিল। শুধু ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা সে সরাইছে, আর অন্যান্য ব্যাংকের কথা বাদই দিলাম। তো সেই এস আলমের হাতে আবার এই ব্যাংকগুলো তুলে দিচ্ছে। এবং আপনারা জানেন যে এস আলমের যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ছিল, জামাত ইসলামী এই 5 আগস্টের পরে যখন ব্যাংক আবার নিয়ন্ত্রণে নেয় সবাইকে চাকরিচ্যুত করে। তারা এই 1.5 বছর ধরে আন্দোলন করে আসছে। কে রে ভাই, তোর যদি অভিজ্ঞতা থাকে, তোর শুধু ইসলামী ব্যাংকে কেন চাকরি করতে হবে? তুই চাকরির জন্য 1.5 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরিস কেন? তোর অভিজ্ঞতা আছে, তোর পড়াশোনা আছে, তুই অন্যান্য ব্যাংকে চাকরি করবি বা অন্য চাকরি করবি। তোর ইসলামী ব্যাংকে কেন চাকরি করতে হবে? তার মানে কি বুঝতেছেন? এরা ব্যাংকটাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য এরা এই ষড়যন্ত্র করতেছে। এস আলম এদের টাকা দেয়, এস আলম টাকা দেয়, আর এরা এগুলো নিয়ে আন্দোলন করে। আমার কথা যে আমাকে একটা ব্যাংকের থেকে বের করে দিয়েছে, তাদের বেসরকারি প্রতিষ্ঠান আমাকে বের করে দিতেই পারে, আমি অন্য জায়গায় চাকরি করব। কিন্তু না, তাদের ওই জায়গাতেই চাকরি করতে হবে, ইসলামী ব্যাংকেই চাকরি করতে হবে। মানে অনেককে প্রতিবন্ধীকে এনে খাড়া করে যে আমার পরিবার না খেয়ে মরতেছে। কেন? ইসলামী ব্যাংকে চাকরি করার আগে তোর পরিবার কি খাত সেভাবে খা। তোর কেন এই ব্যাংকে চাকরি করতে হবে? তোর অভিজ্ঞতা আছে, তোর যোগ্যতা আছে, তোর পড়াশোনা আছে, তোর ডিগ্রি আছে, তুই অন্য ব্যাংকে চাকরি কর। কেন এই ব্যাংকে করতে হবে? তো বাংলাদেশের ব্যাংকের গভর্নর সুইটের ব্যবসায়ী, সে যখন ক্ষমতায় এসেছে জোর করে আসার পরে বলতেছে যে অবৈধভাবে ইসলামী ব্যাংক থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে আবার চাকরির সুযোগ দেওয়া হবে। মানে এস আলমের হাতে আসলে তারা আবার চাকরি পাবে, আবার ব্যাংকটা লুটে পুটে খাওয়ার চেষ্টা করতেছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে জামাতে ইসলামী কি পদক্ষেপ নিচ্ছে? যেহেতু এটা জামাত ইসলামের হাতে করা প্রতিষ্ঠান, জামাত ইসলামী এই বিষয় নিয়ে কী পদক্ষেপ নিচ্ছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। ইসলামী ব্যাংকের আসল জিনিস, আসল মাল মশলা আসলে জামাতের হাতে। জামাত যা চাইবে তাই হবে। অবাক হচ্ছেন? এটাই সত্য। ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি খেলা করছে, এটা আসলে আগুন নিয়ে খেলা করছে। জামাতের আমির হাসছেন এবং তার হঠাৎ প্রচন্ড আত্মবিশ্বাস। জামাতের আমিরের মধ্যে ইসলামী ব্যাংক নিয়ে তো কোনো চিন্তা এবং উদ্বেগ নাই, বরং বিএনপিকে থ্রেট দিচ্ছে। আপনি কখন থ্রেট দিতে পারেন? যখন আপনার আত্মবিশ্বাস চরমে থাকে, যখন আপনার পাওয়ার থাকে। পাওয়ার ছাড়া থ্রেট দেওয়া যায় না। জামাতের এখন পাওয়ার আছে বলে, জামাতের হাতে মাল মশলা আছে বলে তারা থ্রেট দিতে পারছে, থ্রেট দিচ্ছে। জামাতের লোকজনও এবার আর উদ্বিগ্ন না, চিন্তিত না যে ইসলামী ব্যাংক বিএনপি দখল করছে, এস আলমের হাতে তুলে দিয়েছে। না, এতে জামাতের লোকজন এবার চিন্তিত না। কিন্তু হাসিনার আমলে যখন ডিজিএফআই ইসলামী ব্যাংক দখল করেছিল তখন জামাত চিন্তিত ছিল। জামাতের রক্তের পয়সায় করে ইসলামী ব্যাংক এভাবে দখল করে নিল, কি হবে? কোনোদিন কি ফিরে পাবো? যাক, ব্যাংক নিয়েছে ভাই, আমাদের লোকজনের চাকরিটা যেন থাকে। মানে মন্দের ভালো, মাসলাহাতে মুরসালা, তো কোনো রকম একটু টেকে থাকি, যা পাই 1 টাকা পেলেও লাভ। তো এখন জামাত আর ওই ভয় করছে না। এবার জামাতের আত্মবিশ্বাস তুঙ্গে। দর্শক, আমিরে জামাত ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি সরকার কত বড় থ্রেট দিয়েছে দেখেন। ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে। এখন ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন, এটা তো আলোচনার বিষয় নয়, কিন্তু আমিরে জামাত এটা কেন বললেন? বরং ইসলামী ব্যাংকের অস্তিত্ব আরো বাড়ার কথা, কিন্তু আমিরে জামাত বলছেন অস্তিত্ব বিপন্ন হলে এটা একটা প্রচ্ছন্ন হুমকি। এর অর্থ জামাত চাইলে ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন করে দিতে পারে। তো যারা চাইলে
ব্যাংকের অস্তিত্বই বিপন্ন করে দিতে পারে, তাদের হাতেই তো সবকিছু, তারা যা চাইবে সেটাই তো হবে। ইটস ভেরি সিম্পল। কিভাবে আমি আসি সেদিকে। প্রথম কথা, আমির জামাতের বক্তব্য থেকে বোঝা যায় যে ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন করা জামাতের পক্ষে সম্ভব। দ্বিতীয় কথা, জামাত চাইলে ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন করে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারে। এর মানে বিএনপি এক সপ্তাহ ক্ষমতা টিকতে পারবে না। কারণ অর্থনীতি ধ্বংস হয়ে গেলে বিএনপিকে টেনে হিসেবে মানুষ বঙ্গোপসাগরে কেন বললেন? হাসিনা বা আওয়ামী লীগ তো ভারতে, কারণ ভারত তার বর্ডার কিছুতেই বিএনপির জন্য খুলে দিবে না, বরং বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে হবে বিএনপি যদি গণঅভ্যুত্থান হয়। এবং অর্থনৈতিক কারণে গণঅভ্যুত্থান হওয়াটা ভেরি ইজি। দেশের মানুষ খেতে পারছে না, চাকরি নাই, হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে গিয়েছে। যদি এরকম হয়, আল্লাহ না করুক, চাউল নাই, ডাল নাই, ভাত নাই, গ্যাস নাই, তেল নাই, জনজীবন স্থবির, হাসপাতালে চিকিৎসা পাওয়া যায় না, বিএনপি সরকারকে পিটিয়ে মানুষ বঙ্গোপসাগরে ফেলবে, নর্থ দেশ ছাড়া করবে, কারণ অন্য কোনো দেশে বিএনপি যেতে পারবে না। তারেক রহমান নিজে ব্যক্তিগতভাবে হয়তো পাকিস্তান যেতে পারবেন, যদিও তারেক রহমান যে বাসভবনে থাকবেন সেই বাসভবনের নিচে বাংকার বানানো হচ্ছে যাতে মাটির নিচে পালাতে পারে, কারণ সম্ভাবনা রয়েছে যে মানুষজন প্রধানমন্ত্রী বাসভবনে ঢুকে পড়বেন, এবং টানেল বানানো হচ্ছে, এর মানে মাটির নিচ থেকেই যেন নিরাপদ জায়গায় সরে যাওয়া যায়। এভাবে করে হয়তো বা পাকিস্তানে যাবে, এর চাইতে বেশি কিছু হবে না। তো দর্শক, জামাতের আমিরের এই থিওরির তাৎপর্য হচ্ছে এটা, ইসলামী ব্যাংক নিয়ে খেলা মানে আগুন নিয়ে খেলা, আর এর পরিণতি হচ্ছে আপনাদের বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে। কিভাবে? তার আগে বলিনি, দেখেন এই তারেক রহমান এমনিতেই কিন্তু মারাত্মক থ্রেটে আছেন। যেমন তিনি তার ছোট্ট গুলশানের বাসভবনে থাকছেন, প্রধানমন্ত্রী বাসভবনে এখন উঠছেন না। এটা রহস্যজনক, কেন উঠছেন না? প্রধানমন্ত্রী বাসভবনে থাকবেন, কিন্তু তিনি উঠছেন না। আবার আপনি দেখছেন ওঠার কথা ছিল কিন্তু হঠাৎ করে উঠে নাই। আমিরে জামাতও বিরোধী দলের বাসভবনে কিছু সরকারি কাজ টাজ করেন, কিন্তু সেখানে তিনি থাকেন না, তিনি থাকেন তার বসুন্ধরার বাসায়। এগুলো কিন্তু সবকিছু রহস্যজনক। আবার তারেক রহমান স্বাভাবিক প্রোটোকল নেন না। তারেক রহমান নিরাপত্তা এখন পর্যন্ত এসএসএফ, যেটা মানে প্রাইম মিনিস্টারের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ এর চাইতে সিএসএফ, চেয়ারপারসন স্পেশাল সিকিউরিটি ফোর্সের গুরুত্ব বেশি। এই যে যুব দলের নয়ন কিংবা ছাত্র দলের সভাপতি রাকিব, এদেরকে মাঝে মাঝে নিরাপত্তা কর্মীরা ধাক্কা দেয়। এই ধাক্কাটা কারা দেয়? নট এসএসএফ, এই ধাক্কাটা দেয় বেসিক্যালি সিএসএফ। এই যে নিজস্ব ব্যবস্থাপনা চলছেন এখনো, এটা কেন? অনেক রহস্যজনক বিষয় আছে। এরই মধ্যে বিএনপি আকাম একটা ঘটিয়েছে যে পর্দার অন্তরালে, এগুলো কোনো মিডিয়া আসে না, যেহেতু মিডিয়াগুলো এসালম বা বিএনপির দখলে, এটা গোপনে করেছে। হাজার হাজার কোটি টাকার বিনিময়ে এসালমের সাথে বিএনপির চুক্তি হয়েছে যে বিএনপি সরকারকে তারা এসালমে এই পরিমাণ টাকা দিবে এবং কর্মসংস্থান করে দিবে। যেহেতু তাদের 18 মাসে একটা নির্দিষ্ট সংখ্যক কর্মসংস্থানের একটা প্রতিশ্রুতি আছে, ঠিক আছে, আমাদের পেছনে আমাদের টাকা পয়সা নাই, অবস্থা খারাপ, এই পরিমাণ টাকা এসালম তোমরা দিবা। কত টাকা এই চুক্তি হয়েছে, টাকার পরিমাণটা আমরা জানতে পারিনি, তবে চুক্তি হয়েছে এটা শিওর। আর তোমাদের ব্যাংক তোমাদের হাতে তুলে দিব, সেজন্য আইন সংশোধন করা হবে, কোনো সমস্যা না, হয়েছে অলরেডি। এবং তোমরা পুরনো যা হারিয়েছো ইউনূসের আমলে সব ফিরে পাবা এবং নতুন ব্যবসা বাণিজ্য করতে পারবা। যার ফলে আপনারা দেখছেন যে বিটিআরসিতে নতুন ব্যবসা অনুমোদন পাচ্ছে এবং ব্যাংকগুলো সব একে একে ফিরে পাওয়ার রাস্তা তৈরি হয়েছে। এসালমের লোকজনকে, এসালম বিরোধী লোকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে, ছুটিতে পাঠিয়ে এসালমের লোকজনকে ব্যাংকের এমডি বানানো হচ্ছে। এই খেলা বিএনপি খেলছে, এটা আগুন নিয়ে খেলা। এখন জামাত কি করতে পারে? ইটস ভেরি সিম্পল। ইসলামী ব্যাংকের শেয়ার যতই এসালমকে ফিরিয়ে দেওয়া হোক আইন করে, মনে রাখবেন যে ইসলামী ব্যাংকের যে আমানত, এই আমানতের 90% বা মোর দেন 90% জামাত শিবির পন্থীদের হাতে। জামাত শিবিরের লোকজন আমিরে জামাত যদি নির্দেশনা দেন, ওপেন নির্দেশনা দরকার নেই, গোপনে যদি নির্দেশনা দেন, এবং এই নির্দেশনা দিলে জামাত কখনো বুঝতে দেবে না। সাপোজ জামাত যদি গোপনে বলে যে 6 মাসের মধ্যে ধীরে ধীরে কাউকে না বুঝতে দিয়ে অল্প অল্প করে সবার অ্যামাউন্ট সরিয়ে অন্য ব্যাংকে রাখো অথবা বাসায় রেখে দাও, ইসলামী ব্যাংক থেকে সবাই বের হয়ে আসো, দেখবেন ইসলামী ব্যাংক 2 দিন পরে একদম ক্ষয়রাতি হয়ে যাবে, কোনো টাকা থাকবে না। জামাতের লোকজন যদি ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় আর আমানত সরিয়ে নেয়, ইসলামী ব্যাংক একদম মাটির সাথে মিশে যাবে, ব্যাংক খাত ধ্বংস হয়ে যাবে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়া ব্যাংকিং চ্যানেলে, এটা জামাত আহ্বান জানালে কোনো ব্যাপার না। এবং এখন রেমিটেন্সের অবস্থা খারাপ, এতে
ইসলামী ব্যাংকের নাটাই আসলে জামাতের হাতে। ইসলামী ব্যাংকে জামাতের লোক বা লোকজন বা জামাত যদি বলে যে রেমিটেন্স পাঠাবেন না, ইসলামী ব্যাংকে যারা টাকা পয়সা রেখেছেন উঠিয়ে নেন, ইসলামী ব্যাংক সেখানেই শেষ। বুঝতে পারছেন জামাত যা চায় সেটা কেন হবে? তো জামাত এই মেকানিজম ব্যবহার করে বিএনপিকে সাইজ করবে বলে মনে হয়। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ইসলামী ব্যাংক সম্পর্কে আপনাদের মতামত কি? জামাতে ইসলাম কি সত্যি ইসলামী ব্যাংককে আয়ত্তে আনতে পারবে, নাকি আবারও সেই এস আলমের হাতে চলে যাবে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।